আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ইউনাইটেড কলেজ অফ এভিয়েশনের চেয়ারম্যান ATM নজরুল ইসলাম। এসব ব্যাপারে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতে একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে সামনে বাজেট, যেহেতু বাজেটে এভিয়েশন, পর্যটন সবকিছু, এই শিল্পটা বড় একটি আর্নিং সোর্স বলা চলে, বৈদেশিক মুদ্রা। সেক্ষেত্রে যে সংকটগুলো আমরা দেখছি যে এখন বিশেষ করে সেটি হচ্ছে যে একটা উচ্চ ফুয়েল রেট, যেটি দেখছি আমরা বরাবরই, এটি কয়েক মাসে আরও বেশি হয়ে গেছে, 205 টাকা উঠে গিয়েছে, এখন এটি আবার কিছুটা কমেছে। আর আরেক দিক হচ্ছে ল্যান্ডিং এবং পার্কিং চার্জ, দীর্ঘদিনের এই সমস্যা নিয়েই চলছে এভিয়েশন। আপনারা কি মনে করছেন যে আসন্ন বাজেটে কেমন পলিসি হবে? অ্যাকচুয়ালি বাজেট আলোচনার অংশ নিতে বা করতে গেলে কয়েকটা পার্সপেক্টিভ আমি মনে করি বলা উচিত। কারণ আমরা বিগত দিনগুলোতে আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা কিন্তু প্যাসেঞ্জারের উপরে চার্জ আরোপ করতে বা এয়ারলাইন্সের উপরে চার্জ আরোপ করতে অনেক বেশি স্মার্ট দেন দ্যাট অফ দ্য গ্রোথ অফ দ্য ট্রাফিক। কেন এটা বললাম, আপনি যদি পরিসংখ্যান দেখেন, বাংলাদেশের আমাদের যে ইন্টারন্যাশনাল যাওয়ার জন্য যে শেয়ারটা, এটা 20+- বিদেশের 80%। আপনি যদি আমাদের প্রতিযোগী দেশগুলোর দিকে তাকান, সে ফর এক্সাম্পল ইউএর দেশগুলো, তাদের হোম কান্ট্রিতে ইন্টারন্যাশনাল যাওয়ার তাদের মার্কেট শেয়ার হচ্ছে 93, কাতারের 90, ইথিওপিয়ার 80, আপনার সিঙ্গাপুরের 65, ইন্ডিয়ার 45-50%। অর্থাৎ প্রত্যেকটা দেশের হোম কান্ট্রিজ লোকাল এয়ারলাইন্সগুলোর সবসময় মার্কেট শেয়ারটা 50+ থাকে, বেশি থাকে। সেখানে আমাদের মার্কেট শেয়ার হচ্ছে মাত্র 20+। কার্গো তো আরও দন্যদশা, আমাদের মার্কেট শেয়ার মাত্র 9-10%, 91-90% মার্কেট শেয়ার বিদেশিদের। যে আমাদের দেশে কোনো ডেডিকেটেড ফ্রেটার নেই ইন্টারন্যাশনাল রুটের জন্য। এই পার্সপেক্টিভে সরকার বেশ কিছু কথা বলছেন, নতুন সরকার, যেমন আপনার আমাদের কয়েকটি এয়ারপোর্টকে ওপেন করতে চাচ্ছেন, থার্ড টার্মিনাল ওপেন করতে চাচ্ছেন। আমাদের কিন্তু বিশাল জলরাশি 200 নটিক্যাল মাইল আমাদের আসছে, তার কিন্তু এয়ারে আমাদের এফআইআর আমরা যেতে পারি না, আমরা ফ্লাইট ইনফরমেশনের জন্য এস্টাবলিশ করতে পারি নাই। এই যে দিকগুলো কিন্তু সরকারকে চিন্তা করতে হবে। এভিয়েশনকে শুধুমাত্র এয়ারলাইন্স বা এভিয়েশন চিন্তা করলে হবে না। যেমন আপনি ইথিওপিয়ান, তাদের 90% মার্কেট শেয়ার, কিন্তু তাদের জিডিপিতে গ্রোথ হচ্ছে মাত্র 1.2। কেন? তারা কিন্তু এভিয়েশনকে শুধু এয়ারলাইন্সের ভিতরে সীমাবদ্ধ রাখছে। এর বাইরেও যে অনেক কিছু আছে, ট্যুরিজম আছে, এমআরও আছে, এগুলোতে তারা আজ পর্যন্ত যেতে পারে নাই। আমাদের কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলো আমাদেরও জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশন এভিয়েশন থেকে মাত্র 1.2। তো এইগুলোর সামনে রেখে যদি আমরা চিন্তা করি যে আমাদের বাজেটটা, নতুন সরকার এসছেন, 17 বছরের পরে একটা নতুন পরিবর্তন এসছে, আমাদের বাজেটটা কী হওয়া উচিত, আমি এটাকে আপনার দুইভাবে চিন্তা করবো, একটা শর্ট টার্ম, একটা লং টার্ম। এই শর্ট টার্ম বাজেটে আমি মনে করি প্রথমে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে আপনার আমাদের যে প্যাসেঞ্জার যে ট্যাক্সটা, আপনার এই ট্যাক্সের ভিতরে যেমন থাকে আপনার এমবার্কেশন ফি, প্যাসেঞ্জার সার্ভিস ফি বা এয়ারপোর্ট ডেভেলপমেন্ট ফি, এইগুলোর জন্য না বাড়ানো হয়, যদি সম্ভব এটা কমানো যেতে পারে কিনা, এটা হচ্ছে আমাদের প্রথম চিন্তা করতে হবে। কারণ আমি আগেই বলেছি, সরকারের একটা দূরদর্শিতার চিন্তা থাকতে হবে, সেখানে নট দ্য চার্জেস অন দ্য প্যাসেঞ্জার্স অর দ্য এয়ারলাইন্স, দে শুড লুক ফর দ্য ট্রাফিক গ্রোথ। ট্রাফিক গ্রোথটা যদি বাড়াতে পারেন, আপনি জিডিপিতে কন্ট্রিবিউশন অনেক বেশি বাড়বে। তো এটা হচ্ছে 1 নম্বর। সেকেন্ড একটা ভালো পয়েন্ট আসছে, যেটা সবাই আমরা জানি, ফুয়েলের আমাদের কনস্টিটিউট করে অলমোস্ট 40-45% হচ্ছে অপারেটিং কস্ট। অতএব ফুয়েলে কিন্তু ইনসেন্টিভ দিতে হবে, এবং ডোমেস্টিকের যে ট্যাক্স এবং কাস্টম চার্জ আছে, এগুলো অবশ্যই তাদের ইমিডিয়েটলি উঠিয়ে নেওয়া উচিত, যাতে এইগুলা গ্রোথটা হয়। কারণ এয়ারপোর্টের এই যে ফুয়েলের চার্জটা, এই চার্জটার কারণে কিন্তু এয়ারলাইন্সের কস্টটা বেড়ে যায়। দেন ল্যান্ডিং চার্জ, ল্যান্ডিং চার্জ, নেভিগেশন ফি, পার্কিং চার্জের উপরে কথা এসছে। আমি মনে করি সেখানেও আমাদেরকে রিডাকশন করা উচিত, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় তো অনেক বেশি কমানো উচিত। এমনকি বিমান যে আপনার চার্জ নেই, গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ, এটা অনেক বেশি। এই জায়গাগুলোতে কিন্তু এয়ারলাইন্সগুলোর উপরে অনেকটা সমস্যা। আপনি যেটা বলছেন, একটু এই পার্টে আমরা শেষ করি, সেটা হচ্ছে যে খাতগুলো বলছেন এভিয়েশনের সাথে, পর্যটনের সাথে যে বিভিন্ন পার্টগুলো জড়িত, এগুলোকে আমরা লিঙ্কেজ কিংবা রিলেট করতে পারছি না, নাকি না আমরা পারছি না? কি মনে করছেন? আমরা এখন পর্যন্ত পারছি না। দেখেন, আমাদের দেশে আজ পর্যন্ত ডেডিকেটেড কোনো এমআরও হয় না। এমআর মানে মেনটেন্স, রিপেয়ার, ওভারঅলিং, থার্ড পার্টিকে সার্ভিস করার জন্য আজ পর্যন্ত আমরা নেই।
তো এই যে নেই, এটার জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা কিন্তু আমরা গচ্ছা দিচ্ছি, বা বিদেশে আমাদের ইঞ্জিন পাঠাচ্ছে, এয়ারক্রাফট পাঠানো হচ্ছে, আমরা কিন্তু করতে পারছি না। কেন পারছি না? আমাদের সিস্টেমটাই খারাপ। এভিয়েশনটাকে একটা রেস্ট্রিক্টেড খাত হিসেবে রাখা হয়েছে, সেখানে বলা হয়েছে 51-49% শেয়ার আসতে হবে। তো এইখানে কিন্তু একটা ভালো ফুল ফ্লেজ এমআরও করতে হলে কিন্তু আপনার $1 বিলিয়ন মার্কিন ডলারের মতন খরচ হয়। তো এত টাকা খরচ করে বাংলাদেশ থেকে কোনো এন্টারপ্রেনার আসে না, বিদেশ থেকেও আসে না। আর এখানে তো আমাদের যে অবস্থান, সেখান থেকে কেউ এমআরও করতেও চায় না। তো এই জায়গাটা কিন্তু এইটা ছাড় দিতে হবে, এই রেস্ট্রিকশনটা উঠিয়ে দিতে হবে। প্লাস এই আয়ের উপরে, নেট রেভিনিউর উপরে তারা কিন্তু একটা 4 to 5% একটা রয়্যালটি চায় সিএবি। এইটা আমার মনে হয় 5 বছরের জন্য বা 10 বছরের জন্য মৌকুব করে দেওয়া উচিত। তো এই জায়গাগুলোকে হাত না দিলে আমার আসবে না। তো এইটা একটা বিশাল একটা ব্যাপার। দেন আমরা কার্গো, আমরা আজ পর্যন্ত কার্গোতে আসতে পারি নাই, একটা ডেডিকেটেড ফ্রেটার আমাদের নেই। তো এখানে ইনসেন্টিভ দেওয়া উচিত। রাষ্ট্র বিমান সংস্থা তো নিয়ে আসতে পারতো, এটা নিয়েও অনেকদিন আলোচনা ছিল। সেই ক্ষেত্রে আসলে সে বাস্তব মানে দৃশ্যায়ন কিছু আমরা দেখতে পাই। এইটাও একটা বিশাল একটা প্রশ্ন, কেন আমাদের বাংলাদেশ বিমান কার্গোতে আসলো না? শুধু এইটা না, বাংলাদেশ বিমান এই 45 বছরে এই মার্কেট শেয়ারটা কেন নিতে পারলো না? আপনি জানেন যে এখানেও এসছে, এর আগে 10টা এয়ারলাইন্স বসে গেছে, এর ভিতরে 3টা এয়ারলাইন্স বড় এয়ারলাইন্স ছিল যারা ইন্টারন্যাশনালি ফ্লাই করতো। এর ভিতরে 2টাতে আমি ছিলাম, আপনার ছিল। আমি ব্যক্তিগতভাবে এখানে কাজ করেছি। কেন পারি নাই, কেন হয় নাই, এইটা কিন্তু একটা আপনার এক্সপ্লেনেশন থাকা উচিত ছিল। অর্থাৎ আমাদের দৃষ্টিতে আমরা এয়ারলাইন্সগুলো শুধু এয়ারলাইন্স হিসেবে দেখলে চলবে না। আমাদের এখানে এটা যে আমাদের ফরেন কারেন্সি রিটেন করতে পারে, ফরেন কারেন্সি আর্ন হতে পারে, একটা ইকোসিস্টেম একটা বিশাল অবদান রাখতে পারে, সেই জায়গাটা যদি আমরা না যাই, তাহলে কিন্তু আমরা কখনোই আমরা এভিয়েশনকে ওইখানে নিতে পারবো না এবং জিডিপিতে কন্ট্রিবিউশন করতে পারবো না। বিনিয়োগের ক্ষেত্রে বাধাটা কোন জায়গায়? নতুন নতুন উদ্যোক্তা আসা কিংবা বাধাটা আমাদের সিস্টেমে বাসা। যেমন আপনি একটু আগে এখানে যেটা বলা হলো যে আমাদের ফান্ডিংয়ের একটা বিশাল সমস্যা হয়। আমাদের ব্যাংকগুলো, আমাদের ক্যাপিটাল মার্কেট আমরা ঢুকতে পারি না। বাংলাদেশে একমাত্র ইউনাইটেড এয়ার ক্যাপিটাল মার্কেটে ঢুকেছিল বা টিকতে পারেনি, এখানে আসতে পারি না। দেন আমাদের ব্যাংকগুলো আমাকে সমর্থন করে না। আমি মনে করি এই জন্য দরকার পড়লে একটা আলাদা ফান্ড তৈরি করতে পারে সরকার, যাতে এয়ারলাইন্স আরও আসতে পারে। আসলে এটাকে দেখতে হবে যে কীভাবে অন্যান্য দেশগুলো তাদের এয়ারলাইন্সকে প্রমোট করেছে। উদ্দেশ্যটা একটাই, যে আপনি এয়ারলাইন্স দিয়ে আমার জিডিপিতে তার কন্ট্রিবিউশন এখন 1.2 থেকে এটা 5% নিয়ে যাবা। উদ্দেশ্য হওয়া উচিত একটাই, আমার 20% মার্কেট শেয়ার থেকে অন্তত 50% মার্কেট শেয়ার আমি কীভাবে যাব, তার জন্য যা যা করণীয়, ট্যাক্স হলিডে দেন, ইনসেন্টিভ দেন, কাস্টম দেন। আমাদের টুলস আমদানির জন্য বিশাল একটা ট্যাক্স কাস্টম বসিয়ে দেন। এই ট্যাক্স থেকে আপনি ইনসেন্টিভগুলো দেন, মৌকুব করে দেন। এইগুলো বাজেটে আসতে হবে। বাজেটে যদি ক্লিয়ার ইন্ডিকেশন না থাকে, তাহলে মানুষ কিন্তু আসবে না। এখানে সবচেয়ে এভিয়েশনের যে একটা গ্যাপ সৃষ্টি হয়ে যাচ্ছে, সেটা জনবল ক্রিয়েট করা, সৃষ্টি করা, পাইলট থেকে শুরু করে যারা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন আছে, তাদেরকে আসলে জনবল সৃষ্টি করার ক্ষেত্রে এখানে দেখেন, আমি ব্যক্তিগতভাবে নিজে একাডেমি দিয়েছিলাম, আমি একাডেমির সাথে জড়িত, আমরা চেষ্টা করছি। এখানে কিন্তু বিশাল একটা বাধা, রেগুলেটরি বাধা আসে। আপনি অন্যান্য দেশে দেখেন, এই বাধাটা কিন্তু তাদের নেই। আমরা পাইলট তৈরি করতে পারি না। আমরা জানেন বিমানে পাইলট শর্টেজ আছে, এয়ারলাইনগুলোতে পাইলট শর্টেজ আছে, অথচ আমাদের পাইলট কোনো ট্রেনিং নাই। আমাদের দেশে আজ পর্যন্ত বড় একটা সিমুলেটর আমরা করতে পারি নাই পাইলট ট্রেনিংয়ের জন্য। তো এই জায়গাটায় এখানে ইনসেন্টিভ দিতে হবে। এবং আমাদের কোনো ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সেন্টার নেই। আমরা যে আপনার বিভিন্ন দেশে পাইলট ট্রেনিং এবং ইঞ্জিনিয়ারিং ট্রেনিং, এগুলো কিন্তু সারা বিশ্বে একই সিলেবাসে চলে। বাংলাদেশের একজন পাইলট বা বাংলাদেশের একজন ইঞ্জিনিয়ার পৃথিবীর যে কোনো জায়গায় কিন্তু সে কাজটা করতে পারবে। আমরা বিদেশে লোক সম্পদ পাঠাই, মানব সম্পদ পাঠাচ্ছি, কিন্তু নন টেকনিক্যাল, নন স্কিল পাঠাচ্ছি। কিন্তু এভিয়েশন স্কিল লোক যে পাঠানো যায়, সেই চিন্তাটা করতে হবে। আমাদের নিজস্ব মার্কেট ছোট হতে পারে, কিন্তু এভিয়েশনের যে পাইলট বা ইঞ্জিনিয়ার বা অন্যান্য, এরা কিন্তু ইন্টারন্যাশনালি রিকগনাইজ। তো এই জায়গাগুলো আমাদের পাইলট ট্রেনিং, ইঞ্জিনিয়ারিং ট্রেনিং, এই সেন্টারগুলো কিন্তু আরও আসা উচিত। যদি একটা ইউনিভার্সিটি হয়েছে, তাদের কন্ট্রিবিউশন এখন তেমন একটা চোখে পড়ে না। বাট ছোটো ছোটো যে ইনস্টিটিউটগুলো আছে, এগুলো আমি মনে করি এখানে গভর্নমেন্টকে অনেক সহযোগিতা করা প্রয়োজন এবং এখানে স্ট্রাইপ দিতে হবে, এখানে প্রায়োরিটি দিতে হবে। তো এই জায়গাগুলোতে কিন্তু সরকারের বাজেটে থাকা দরকার, যে তারা কীভাবে, যেমন বাংলাদেশের ফ্লাইং একাডেমি 75 বছরের ফ্লাইং একাডেমি, তার নিজস্ব কোনো এয়ারক্রাফট নেই।
এটা একটা দুঃখজনক একটা ব্যাপার। তবে আমরা একটু জানতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন 8টা এয়ারপোর্ট আমাদের সচল আছে, নতুন নতুন আরও এয়ারপোর্ট চালু করার সিদ্ধান্ত নিচ্ছে বর্তমান সরকার। তবে সবচেয়ে বড় ব্যাপার যে আন্তর্জাতিক যে 3টি এয়ারপোর্ট, বাকি 2টি এয়ারপোর্ট সেইভাবে যে অপারেশন কার্যক্রম সেটি আমরা দেখি না। আসলে এই এয়ারপোর্টগুলো অপারেশন কার্যক্রম নিয়ে আসার জন্য কি করতে পারে গভর্নমেন্ট? দেখুন, প্রথমত যে 3টি এয়ারক্রাফট আমাদের আন্তর্জাতিক, এইগুলো কিন্তু আমরা আন্তর্জাতিকভাবে হাব করার জন্য আমরা কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেইনি। এবং এখানে আপনি যদি গিয়ে দেখেন, একটা টার্মাক ফেসিলিটি বলেন, এয়ারপোর্ট ফেসিলিটি বলেন, এটা ইন্টারন্যাশনালি একটা এয়ারক্রাফট, একটা এয়ারলাইনকে আকৃষ্ট করার মতন যথেষ্ট উপাদান আমাদের এখানে নেই। আমরা করে ফেলছি কিন্তু উপাদান নেই। আর চট্টগ্রামকে আমরা আজকে পর্যন্ত পারিনি সেভাবে পপুলার করতে। সেখানে পার্কিং স্পেসের কনজাকশন, ওয়্যার হাউস নেই। এগুলো না করলে কিন্তু আসবে না। প্লাস আপনি মানুষ শুধু বিজনেস ইউনিটের জন্য যদি আসে একটা আলাদা কথা, আর যদি আপনি মনে করেন যে আমি পর্যটন খাতকেও বাড়াবো, তাহলে পর্যটন সেই ফ্যাসিলিটেশনটা করতে হবে। আরেকটা হচ্ছে যে একটা এয়ারপোর্ট, যে মনে করেন গভর্নমেন্ট বলছে যে 5টি এয়ারপোর্টকে তারা উজ্জীবিত করবে বা আপনার এখানে কার্যক্রম শুরু করতে চাচ্ছে, এগুলো শুধু এয়ারপোর্ট হিসেবে চিন্তা করার লাভ নেই। এটাকে পর্যটন এবং এটা অন্য খাতে এখানে যে কন্ট্রিবিউশনটা হবে সেটাও চিন্তা করা উচিত। এয়ারপোর্ট ইটসেলফ কিন্তু লস করতে পারে, কিন্তু এর সামগ্রিক অর্থনীতি যে কর্মকাণ্ড এটাকে জড়িয়ে হবে, সেটা কিন্তু আমাদের জিডিপিতে কন্ট্রিবিউট করবে অনেক বেশি। আমরা আলোচনা শেষ পর্যায়ে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আলোচনা করছিলাম বাজেটে এভিয়েশন শিল্প নিয়ে। আমাদের সাথে এ বিষয়ে আলোচনার জন্য যুক্ত স্টুডিওতেও যুক্ত ছিলেন ইউনাইটেড কলেজ অফ এভিয়েশনের চেয়ারম্যান ATM নজরুল ইসলাম।